হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের পাঠানো কিছু ডাউট নিয়ে আজকে ক্লাস শুরু করব আমরা। আজকে ডাউট ক্লাস দ্বিতীয়। তো তোমাদের পাঠানো ডাউটগুলো আমি আস্তে আস্তে সলভ করার চেষ্টা করব। আর যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম ডাউট ক্লাস দ্বিতীয়র প্রথম ডাউট। দেখো, আজকে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা একটু দেখার চেষ্টা করো, বাকিরা সবাই চেষ্টা করবে করার জন্য। দেখো, এখানে প্রথম প্রশ্ন কি আছে, 3.2 প্লাস 2.8 তার হোল স্কোয়ার মাইনাস 12.8 ইন্টু 2.8 ডিভাইডেড বাই 3.2 ইন্টু 3.2 প্লাস 2.8 ইন্টু 2.8 মাইনাস 3.2 ইন্টু 5.6 এর মান নির্ণয় করতে বলেছে। তো দেখো, এখানে আমরা যদি 3.2 এই যে সংখ্যাটা আছে 3.2 এটাকে যদি এ ধরি, আর 12.8 এই সংখ্যাটাকে যদি আমি বি ধরি, তাহলে ওপরের এই সমীকরণটা থেকে আমরা কি পাচ্ছি, 3.2 প্লাস 2.8 তার হোল স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা 12.8 মানে বি, আচ্ছা 12 একটু ভুল হয়েছে, 2.8টাকে আমি বি ধরেছি আর আমি 12.8 লিখেছি এখানে, তো এটা 2.8 হবে, 2.8কে আমি কি ধরছি, বি ধরছি। তো 2.8কে বি ধরছি, আর 3.2 এর সাথে দেখো গুণ করে দেওয়া আছে 4 মাল্টিপ্লাই করে দিলে হয় কত, 12.8, অর্থাৎ আমি এটা উপরে বলতে পারি যে -4 এ বি, অর্থাৎ 3.2 এর সাথে 4 মাল্টিপ্লাই করে দেওয়া আছে এবং 2.2 মাল্টিপ্লাই এমনি বসিয়ে দেওয়া আছে, তার মানে উপরের আমাদের কত আছে, 4ab, ঠিক, ডিভাইডেড বাই 3.2 ইন্টু 3.2 অর্থাৎ a স্কোয়ার প্লাস 2 ইন্টু 2.8 অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 3.2 ইন্টু 5.6 অর্থাৎ আমি এটাকে 2.8 এর সাথে 2 গুণ মাল্টিপ্লাই করা আছে, ঠিক আছে। তো 3.2 ইন্টু 2.8 এর সাথে 2 মাল্টিপ্লাই করা আছে, অর্থাৎ আমি এটা লিখতে পারি -2ab, ঠিক। তো ওপর থেকে আমি পারছি, আমাদের লবে আসছে a প্লাস বি মাইনাস 4ab, এটা কিসের সূত্র, তাহলে এটা হচ্ছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাও কিসের সূত্র, এটাও a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। অর্থাৎ আমাদের লব a মাইনাস বি হোল স্কোয়ার আর হরও আছে a মাইনাস বি হোল স্কোয়ার। তো আমরা এই দুটোকে কাটলে আমাদের অ্যান্সার আসবে কত, 1। তাহলে অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্নে কি বলে দেওয়া আছে, যদি 12x স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 7 ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 3 সমীকরণের কেবল একটি সমাধান পুনরাবৃত্ত থাকে, একটি মাত্র সমাধান বলতে এক্স স্কোয়ারের মান হবে একটি, ঠিক আছে, একটি মান হয়, তবে এ এর ধনাত্মক অমূল্য সমাধান কত হবে। দেখো ইংলিশটাতে কি বলে দিয়েছি, ইফ 12x স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস 7 ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 3 হ্যাজ ইকুয়াল রুটস, ঠিক। তো ফাইন্ড পজিটিভ ভ্যালু অফ এ, এর পজিটিভ মান বার করতে হবে। তো তোমাদের দ্বিঘাত সমীকরণে যখন করানো হয়েছিল তখন দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তোমাদের বলেছিলাম বীজ 3 রকমের আসতে পারে, এক্স এর মান 3 রকমের আসতে পারে। এক্স এর মান কি কি 3 রকমের আসতে পারে, একটা আসতে পারে বাস্তব সমান, আর আসতে পারে বাস্তব অসমান, আর একটা আসতে পারে অবাস্তব। তো এই 3টে মান নিয়ে আমাদের এক্স এর মান আসতে পারে, ঠিক আছে। তো বাস্তব সমান কখন আসবে, যদি এদের নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি এর ভ্যালু 0 সমান হয়, তাহলে কি হবে, বাস্তব হবে, সমান হবে। যদি বাস্তব অসমান কখন হবে, যখন বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে বড় হয়, আর অবাস্তব কখন হবে, যখন বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 থেকে ছোট হয়, ঠিক আছে। তো আমাদের এখানে বলে দিয়েছে
বাস্তব না, অবাস্তব না, এখানে বলে দিচ্ছে এক রকমের, ঠিক আছে, সমান, ইকুয়াল রুটস হবে, সমান, তার মানে আমাদের নিরূপক কোনটা অ্যাপ্লাই করব আমরা? তাহলে আমরা এগুলো অ্যাপ্লাই করব না, আমরা করব কোনটা, যে নিরূপক সমান হবে, বাস্তব হবে, সমান হবে, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac। এখন সমীকরণটা যদি তুলনা করা হয়, সমীকরণটা তুলনা করতে গেলে সমীকরণটা আগে একটি দ্বিঘাত সমীকরণের রূপদান করতে হবে। সেটাকে যদি করতে হয় তাহলে আমাদের কি করতে হবে? তাহলে আমাদের করতে হবে, তাহলে বোঝা গেল বি স্কোয়ার মানে কখন ইকুয়াল রুট আসবে, যদি বি স্কোয়ার মাইনাস 4ac-র মান আমাদের হয় কত, 0-র সমান হয়, তো তখনই হবে, ঠিক আছে। 12x² মাইনাস ax প্লাস 7, তো এই সমীকরণটা আমি যদি লিখি 12x² মাইনাস ax প্লাস 7 ইকুয়ালস টু ax² প্লাস 9x প্লাস 3। তো এটা আসলে এদিক 12x² এদিকে আসলে কত হবে, 12x² কমন নিলে পুরো থাকবে 12 মাইনাস a, ঠিক, মাইনাস ax, এপারে 9x এর মাইনাস 9, তাহলে x যদি কমন নিই, তাহলে x মাইনাস x যদি কমন নিই তাহলে আমাদের হয়ে যাবে কত, মাইনাস x যদি কমন নিই তাহলে পড়ে থাকবে a প্লাস 9, ঠিক, আর 7 থেকে 3 বাদ দিলে আমাদের হবে কত, প্লাস 4, এটা ইকুয়ালস টু 0, অর্থাৎ আমাদের যে দ্বিঘাত সমীকরণটা তৈরি হবে সেটা হচ্ছে x² 12 মাইনাস a মাইনাস x a প্লাস a প্লাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তো এখানে যদি বীজদ্বয় নিরূপকের কথা বলি তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0। এখানে বি এর মান কোনটা, বি এর মান এক্স এর কোফিসিয়েন্ট যেটা আছে a প্লাস 9, এটা হচ্ছে বি। এ কোনটা, এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট যেটা আছে এটা হচ্ছে a, আর সি এর মান কত আছে 4। তো আমি সেই এখানে বসালে আমাদের কত পাবো, বি স্কোয়ার মানে a প্লাস 9 তার হোল স্কোয়ার মাইনাস 4ac, 4a অর্থাৎ 12 মাইনাস a, 12 মাইনাস a, সি কত দেওয়া আছে আমাদের 4 দেওয়া আছে। এটা 0-র সমান হলে তবেই এটার একটি মাত্র ইকুয়াল সমান সমান বীজ আসবে, ঠিক আছে, সমান বীজ আসবে। তো এখানে এর মান আমি কত ধরতে পারি, দেখো এর মান এখানে অনেকগুলো মান দেওয়া আছে, তার ভিতরে একটা অপশান চুজ করে তুমি করতে পারো, নইলে এটাকে আমাদের অনেক প্রসেসটা লেন্দি হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে এর মান প্রথম অপশানটা 3 ধরে করি, তাহলে 3 আর 9 12 স্কোয়ার 144 144 মাইনাস 4, 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, 9-এর সাথে 4 গুণ করলে 36, 36-এর সাথে 4 গুণ করলে 144, অর্থাৎ আমাদের স্যাটিসফাই করে যাচ্ছে এর মান কত বসালে 3 বসালে, ঠিক। তো আমাদের এখানে উত্তর হবে অপশান এ, ঠিক আছে। তো চলো এর নির্দিষ্ট মান পেয়ে গেলাম, তাহলে পজিটিভ ধনাত্মক মান জানতে চেয়েছে, তাই এর মান হচ্ছে 3, ঠিক আছে। চলো পরবর্তী প্রশ্ন। এখানে কি বলেছে, একজন দোকানদার 115 টাকা 20 পয়সায় 288টি কমলা কিনেছেন, তাহলে মোট তার সিপি কত আছে 115 টাকা 20 পয়সা, 288টা কমলা কিনেছেন, তিনি 50টি কমলা 70 পয়সা দরে বিক্রি করে দিয়েছেন, তাহলে 50টি কমলা 70 পয়সা করে বিক্রি করেছে, 70 পয়সা, তাহলে মোট কত টাকা খরচ হলো, এর পেল 35 টাকা, ঠিক আছে। আরেকটু কিছু আছে সেটা বলে দিয়েছে বাকি কমলাগুলো, অর্থাৎ বাকি কমলা বলতে আমাদের 288 থেকে বাকি কমলাগুলো 46 টাকা 20 পয়সায় বিক্রি করে দিয়েছে, তার মানে বাকি কমলা প্রত্যেকটা দাম বলতে হবে না, টোটাল দাম বলে দিয়েছে 46.20, অর্থাৎ টোটাল খরচ কত আছে, টোটাল খরচ আছে 81.20, এটাই তার টোটাল এসপি, ঠিক। তো এখানে জানতে চেয়েছি কি তার লাভ বা ক্ষতি নির্ণয় করো, তার টোটাল সিপি কত আছে 115.20, তো আমাদের এখান থেকে বিয়োগ করলে আমরা টোটাল পাবো, টোটাল প্রফিট পাবো কত, প্রফিট না, যেহেতু 81 টাকা 20 পয়সাতে বিক্রি করেছে, কিনে 115 টাকা দিয়ে কিনে আর 81 টাকা 20 পয়সাতে বিক্রি করেছে, তাহলে তার নিশ্চয়ই লস হচ্ছে, তাহলে লস হচ্ছে কত হচ্ছে লস,
তাহলে বিয়োগ করলেই বোঝা যাবে। তাহলে 115 থেকে 81.20 বিয়োগ করলে কত হবে? 4 আর 3, অর্থাৎ 34 টাকা। 34 টাকা তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে, লস। তো আমাদের এখানে 34 টাকা ক্ষতি হবে। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন দেখা যাক। পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে? রাহুল, সুমিত এবং অমিতের কাছে 7:6:9 অনুপাতে বল রয়েছে। অমিত যদি রাহুলকে 15টি বল দেয়, তবে রাহুল, সুমিত এবং অমিতের বলের সংখ্যা হবে যথাক্রমে 5, 3, 3। দেখো এখানে আমি আর রাহুল, দুজন পার্সন আছে, রাহুল, সুমিত এবং অমিত। আর রাহুলের কাছে 7, 6 এবং 9 অনুপাতে বল রয়েছে। অমিত যদি রাহুলকে 15টি বল দেয়, তাহলে রাহুল, সুমিত এবং অমিতের বলের সংখ্যা হবে যথাক্রমে 5, তাদের অনুপাত হবে কত? 5:3:3। দেখো এই ক্ষেত্রে, এই বল আদান প্রদানের ক্ষেত্রে অমিত কাকে বল দিচ্ছে? রাহুলকে। তাহলে অমিতের বল রাহুলকে যাচ্ছে। তাহলে এখানে সুমিতের কোনো কাজ নেই। সুমিতের যে বল থাকার কথা, সুমিতের সেই পরিমাণ বল থাকার কথা সেখানেই থাকবে। সুমিতের বল কত ছিল? 6টা বল। তাহলে সুমিতের এখানে 3টে বল আছে, সুমিতের 2টো বল করতে হবে। 2 দিয়ে গুণ করে ইকুয়াল করলাম সুমিতকে। তাহলে যখন অনুপাতে কোনো একটা রাশিকে 2 দিয়ে, কোনো সংখ্যা দিয়ে গুণ করা হয়, তাহলে সাথে সাথে আমার বাকিগুলোকে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখা গেল রাহুলের কাছে 7টা বল, আর রাহুলের কাছে হয়ে গেল কত? 10টা বল। তাহলে রাহুলের কাছে 10টা বল হয়ে গেল। তাহলে রাহুলের কাছে কত বল বেড়ে গেল? 3টে বল। ঠিক তেমনভাবে অমিতের কাছে 9টা বল ছিল, অমিতের কাছে কত বল হয়ে গেল? 3টে বল কমে গেল। ঠিক, তাহলে আমাদের রাহুলের নিশ্চয়ই বলটা অমিতের বলটা নিশ্চয়ই রাহুলকে দিয়েছে। অমিতের 3টে বল কমিয়ে 3টে বল একে প্রদান করা হয়েছে, অর্থাৎ 3 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 15টা। 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 15। তো রাহুলের কাছে প্রাথমিকভাবে কতগুলো বল ছিল? তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 15 হয়, 1 ইউনিটের ভ্যালু 5। রাহুলের কাছে প্রথমে কত বল ছিল? 7 ইউনিট, অর্থাৎ 7 ইউনিটের ভ্যালু কত হবে? 5 7 35। তাহলে 35টি বল ছিল। আশা করছি বোঝাতে পারলাম এটা। তো চলো পরবর্তী অঙ্ক আমরা চেষ্টা করি। দেখো এখানে কি বলে দিয়েছে? একটি ফার্মে পুরুষ কর্মীদের গড় বেতন 5,200 টাকা এবং মহিলা কর্মীদের গড় বেতন বলে দিয়েছে 4,200 টাকা। সকল কর্মচারীদের গড় বেতন কত বলে দিয়েছে? 5,000 টাকা। হলে এই ফার্মে পুরুষ কর্মচারীদের সংখ্যা কত? শতাংশ জানতে চেয়েছে। পুরুষ কর্মচারীর শতাংশ জানতে চেয়েছে। তো পুরুষ কর্মচারীর শতাংশ জানতে চেয়েছে। এই প্রসেসটা দেখো, একদিকে আমাদের পুরুষ আছে আর একদিকে আছে মহিলা, আর মাঝে আছে মোট। ঠিক আছে, তো পুরুষ কর্মচারীদের বেতন বলে দিয়েছে 5,200, মহিলা কর্মচারীদের বেতন বলে দিয়েছে 4,200। ওভারঅল গড়ে কত বলে দিয়েছে? গড়ে বলে দিয়েছে 5,000। তো মহিলা কর্মচারী আর পুরুষ কর্মচারীদের অনুপাত যদি বার করতে হয়, তাহলে 5,000 থেকে 4,200 বাদ দিলে 800। 5,200 থেকে 5,000 বাদ দিলে আমাদের হবে কত? 200। তাহলে যে অনুপাতটা দাঁড়াবে সেই অনুপাতটা হচ্ছে 4:1। 4:1। তো বলেছে কি সকল কর্মচারীদের গড় বেতন এটা। তাহলে পুরুষ কতজন পাচ্ছি? পুরুষ পাচ্ছি 4 জন, আর মহিলা পাচ্ছি 1 জন। মোট তাহলে কত হচ্ছে? 5। তো পুরুষ কর্মচারীদের সংখ্যার শতাংশ জানতে চেয়েছে। তাহলে পুরুষ কর্মচারীদের সংখ্যার শতাংশ জানতে চেয়েছে যেহেতু, তাহলে মোট সংখ্যা হচ্ছে 5, তার ভিতর 4 জন পুরুষ আছে, তাহলে 4/5 দ্যাট ইজ ইকুয়ালস টু 80%। তাহলে আমাদের হবে 80%। অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বোঝাতে পারলাম। চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। একই দৈর্ঘ্যের তার দিয়ে সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্র তৈরি করা হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? দেখো একই দৈর্ঘ্যের তার মানে পরিসীমাগুলো একই হবে। তাহলে একদম সোজা নিয়মেভাবেই করবো আমরা এটা। দেখো পরিসীমা যদি প্রথমে বলা হয়ে যায় সমবাহু ত্রিভুজের পরিসীমা, তাহলে ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহু হচ্ছে টি ধরলাম। ঠিক আছে, তাহলে সমবাহু ত্রিভুজের 3টে বাহু, তাহলে 3t। তাহলে এই পরিসীমা হয়ে যাবে এটার। বর্গক্ষেত্র প্রত্যেকটা বাহু ধরলাম এস। তাহলে প্রত্যেকটা বাহু যদি এস হয়, তাহলে 4টে বাহু মিলে কি তো কত হবে? 4s, হ্যাঁ কি না?
তাহলে ইকুয়াল বলবো। এই দুটোই পরিসীমা ইকুয়াল বলে দিয়েছে, কারণ কি একই দৈর্ঘ্যের তার দিয়েই তৈরি হচ্ছে তো জিনিসটা। একটি ত্রিভুজ যে দৈর্ঘ্য নিয়ে তৈরি হচ্ছে সেটাই তো আবার বর্গক্ষেত্র তৈরি হচ্ছে সেই দৈর্ঘ্যের তার দিয়ে, তাহলে এদের পরিসীমাটাও ইকুয়াল হবে। তো পরিসীমা যদি ইকুয়াল হয় আমি এখানে বলে দিয়েছি। তো এখানে তাদের সাইডের অনুপাত কত হবে, টি বাই এস ইকুয়ালস টু 4/3। ঠিক আছে, টি বাই এস মানে ত্রিভুজের যদি একটি বাহু 4 সেন্টিমিটার করে হয় তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু কত হবে, 3 সেন্টিমিটার করে। চলো, তো তাদের ক্ষেত্রফলের অনুপাতের কথা বলেছে। ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত কত, ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু টি স্কোয়ার। ঠিক আছে, টি স্কোয়ার বলতে এখানে বাহু স্কোয়ার, ঠিক আছে, যে বাহুটার কথা বলছে। তাদের অনুপাত জানতে চেয়েছে। আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, সাইড ইন্টু সাইড, তাহলে এস স্কোয়ার। তো এখানে আমাদের ভ্যালুগুলো আছে, অনুপাত বলে দিয়েছে, টি ইকুয়ালস টু 4, তাহলে 3/4 √3/4 ইন্টু 4 স্কোয়ার অর্থাৎ 16, টি স্কোয়ার হচ্ছে 16, অনুপাত এস স্কোয়ার 3 স্কোয়ার মানে 9, তো 4 4 16, তাহলে আমাদের 4√3:9 আছে। তো 4√3:9, চলো আরেকটা স্টেপ করে দিয়েছে, তাহলে 4√3:9, এই √3টা এদিকে ভাগ চলে গেলে কত হবে, 4 অনুপাত 9/√3। দেখো √3 কাটতে গেলে এখানে 9 মানে কি, 9 মানে হচ্ছে 3 ইন্টু √3 ইন্টু √3। ঠিক, তো এই √3 আর এই √3 কেটে দিলাম, তাহলে পড়ে রইল কত, উপরে আমাদের কত পড়ে রয়েছে, 3√3। তাহলে অনুপাতটা অ্যাকচুয়াল অনুপাতটা হলো 4 অনুপাত 3√3। ঠিক, তো আমাদের এখানে 4/3√3, অপশান সি হবে। পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার এবং পরিসীমা 20 সেন্টিমিটার। ঠিক, তার ক্ষেত্রফল কত। সমকোণী ত্রিভুজের অতিভুজ 5 সেন্টিমিটার, আচ্ছা পরিসীমা বলে দিয়েছে 20 সেন্টিমিটার। সমকোণী ত্রিভুজের একটা, যদি সমকোণী ত্রিভুজের কথা বলি, এটা 5 সেন্টিমিটার বলে দিয়েছে, তাহলে বাকি দুটো কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য লম্ব আর ভূমি। ঠিক, সেই দুটো মিলিয়ে কত হবে, মোট 20। তাহলে আমি এটাকে ধরছি এল, এটাকে বি ধরছি, তাহলে এল প্লাস বি কত হবে আমাদের, এল প্লাস বি হচ্ছে 15 হবে, কারণ পরিসীমা বলে দিয়েছে কত, 20, 5 তো অলরেডি এটা বলে দিয়েছে হাইপোটেনাস, তো আমাদের বাকিটা হচ্ছে, বাকি দুটোর যোগফল হচ্ছে 15 হবে। আচ্ছা আমি এই উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটারও বর্গ হয়ে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, মানে এ প্লাস বির হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এল বি ইকুয়ালস টু 225। তাহলে এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার আমরা জানি, তো এই জায়গাটা আমি অতিভুজের স্কোয়ার লিখছি, প্লাস 2LV ইকুয়ালস টু 225। ঠিক, অতিভুজের স্কোয়ারের ভ্যালু কত বলে দিয়েছে, 5, অতিভুজ বলে দিয়েছে 5, তার মানে এইচ স্কোয়ার হচ্ছে 25, 25টা এপারে যদি চলে আসে কি হয়ে যাবে, 200। তাহলে 2LV ইকুয়ালস টু 25টা প্লাস 25 এদিকে চলে মাইনাস হয়ে যাবে, তাহলে 200 হয়ে যাবে। তাহলে LV ইকুয়ালস টু 200/2, দ্যাট ইজ ইকুয়ালস টু 100। জানতে চেয়েছে ফাইন্ড ইটস এরিয়া, এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2LV 225, 2LV, আচ্ছা LV 100। একবার চেক করা যাক কোনো সমস্যা হয়েছে কিনা। দেখো 5, তাহলে বাকিটা হচ্ছে 15, তাহলে 15 স্কোয়ার 225, তাহলে লেন্থ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান অতিভুজের স্কোয়ার প্লাস 2LB
সমান সমান 225, এইচ স্কোয়ার 225, এইচ স্কোয়ার 25 মাইনাস হয়ে যাবে, তাহলে 200, এলবি 2 এলবি ইকুয়ালস 200, এলবি ইকুয়ালস টু 100। আচ্ছা, এখানে বলেছে কি পরিসীমা জানতে চেয়েছে। পরিসীমা সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি বলতে ভূমি আর উচ্চতার গুণফল কত দেওয়া আছে? 100 দেওয়া আছে। হাফ ইন্টু বেস ইন্টু হাইট তো লেন্থ ইন্টু ব্রেথ, তাই তো? তাহলে সেটা করলে আমাদের কত আসবে? 50 অ্যান্সার আসবে। তো আমাদের পরিসীমা ক্ষেত্রফল জানতে চেয়েছিল, তাই আমাদের উত্তর আসবে কত? 50। চলো পরবর্তী প্রশ্নে আসা যাক। দেখো, একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে তার ক্ষেত্রফল কত জানতে চেয়েছে। তো চলো, এটার ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি করতে হবে? যে কোনো ত্রিভুজের তার যদি পার্শ্ববর্তী দুটো বাহু দেওয়া থাকে আর তাদের মধ্যবর্তী কোনো কোণ দেওয়া থাকে, তাহলে তার ক্ষেত্রফল বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এই যে বাহুদ্বয়ের গুণফল, পার্শ্ববর্তী বাহুদ্বয়ের গুণফল। তাহলে এখানে প্রতিটি বাহুদ্বয়ের প্রতিটি 10 সেন্টিমিটার বলেছে, সমান বাহুদ্বয়ের প্রতিটি 10 সেন্টিমিটার, হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল 10 ইন্টু 10 ইন্টু সাইন থিটা। সাইন কত ডিগ্রি? এখানে কত ডিগ্রির মান বলে দিয়েছে? 45 ডিগ্রি। তো সাইন 45, সাইন 45 ভ্যালু কত হলো? সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2। তো এটা করলে আমাদের অ্যান্সার আসবে কত? 5। তাহলে 50/√2, তাহলে 50/√2। দেখো, √2 যদি করণী করি, তাহলে √2 আর উপরে √2, তাহলে √2 2 দিয়ে এটা কাটলে 25। তাহলে আমাদের অ্যান্সার পাবো কত? 25/√2। তাহলে আমাদের অ্যান্সার অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। তাহলে এখান থেকে যে সূত্রটা পেলাম, সেই সূত্রটা হচ্ছে দুটো বাহু দেওয়া থাকলে তার মধ্যবর্তী কোণ দেওয়া থাকলে, তাহলে তার সূত্র হচ্ছে হাফ ইন্টু, এরিয়া বার করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা। ঠিক আছে, এবি সাইন থিটা। এটা সবাই ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্নে। দেখো, পরবর্তী প্রশ্নে কি বলে দিয়েছে? পরবর্তী প্রশ্নে বলে দিয়েছে যে এখানে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের ভিতরে অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? তো একটা সমকোণী ত্রিভুজ, তো সমকোণী ত্রিভুজের ভিতরে একটা বর্গক্ষেত্র আছে। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চেয়েছে, তাহলে বর্গক্ষেত্রের বাহুর মান বার করবো আমরা প্রথমে। দেখো, এই সমবাহু ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের ভিতরে যে বৃহত্তম বর্গক্ষেত্রটা তৈরি হবে, তার বাহুর সূত্র হচ্ছে, বাহু বার করার সূত্র সেটা হচ্ছে, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, ঠিক আছে? পারপেন্ডিকুলার অর্থাৎ লম্ব। তাহলে পারপেন্ডিকুলার পি আর বেস আছে বি। তাহলে বাহু বার করার সূত্র হচ্ছে পি ইন্টু বি ডিভাইডেড বাই পি প্লাস বি। ঠিক, তাহলে বাহুটা কত হবে? পি ইন্টু বি বাই পি প্লাস বি। তাহলে পি মানে কত দেওয়া আছে? আমাদের হাইপোটেনাস তোমরা জানো সবচেয়ে বড় বাহু, তা এটা 5 আছে, আর 4 আর 3 আছে। তো পি এর ভ্যালু 4 3 12, 4 3 12, আর পি প্লাস বি 4 3 7। অর্থাৎ যে বাহুটা পাবো, যে ভিতরে যে বর্গক্ষেত্র পাবো, সেই বর্গক্ষেত্রের বাহু পেলাম 12/7। তো ক্ষেত্রফল জানতে চেয়েছে, ক্ষেত্রফল নিশ্চয়ই জানো, বাহু স্কোয়ার, তার মানে 12 স্কোয়ার ডিভাইডেড বাই 7 স্কোয়ার। তাহলে আমাদের অ্যান্সার আসবে 144 ডিভাইডেড বাই 49, 144 ডিভাইডেড বাই 49। তাহলে আমাদের অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পারলে। তো আজকে যে সমস্ত ডাউট তোমরা পাঠিয়েছিলে, সমস্ত ডাউটগুলো আমি সলিউশন করে দিয়েছি। যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। খারাপ হয়েছে কি ভালো হয়েছে, কোনো প্রশ্ন যদি থেকে থাকে, সেগুলো অবশ্যই পাঠিয়ে দেবে। চলো, টাটা, গুড বাই।